কলকাতা, দ্য সিটি অফ জয়, আমাদের প্রাণের শহর। কিন্তু এই কলকাতার প্রকৃত ইতিহাস আমরা কজন না জানি। আমরা কলকাতার কি বিবর্তনের সঠিক ইতিহাস আমরা কি বই বা ম্যাগাজিনের পাতায় আমরা দেখতে পাই, নাকি সেই পুরনো চিরাচরিত মিথ্যা ইতিহাস বা মিথ আমাদের সামনে উঠে আসে? আজ আপনাদের সঙ্গে আমি ইতিহাসের ওপর বক্তব্য রাখছি এ কথা আমি বলবো না, তবে এটুকুই বলবো যে ইতিহাসের কিছু দিক আপনাদের সামনে তুলে ধরবো। হ্যাঁ, অবশ্যই আমাদের কলকাতার ইতিহাসের গল্প। তারপর বিচার করা যাক যে কলকাতা ঠিক কত বছর পুরনো, বা কলকাতার জন্মদিন বা কলকাতার জনক কেউ হতে পারেন কিনা। এই যে অঞ্চল, যে জায়গাটাকে আমরা আজকে বর্তমান সময় কলকাতা বলে উল্লেখ করি, সেই এলাকার উল্লেখ প্রথম আমরা পাই হচ্ছে মহাভারত থেকে। তারপর আমরা পাচ্ছি সংযুক্তা নিকায় থেকে, যা একটা বুদ্ধিস্ট স্ক্রিপচার। পরবর্তী সময় আমরা পাচ্ছি রঘুবংশম থেকে, আমরা পাচ্ছি টলেমি জিওগ্রাফিয়া থেকে। এরকম অসংখ্য গ্রন্থ, যেগুলো বিখ্যাত গ্রন্থ রয়েছে, সেখানে এই বর্তমান যে কলকাতার অবস্থান, সেইখানে যে একটা উন্নততর, একটা শহর কেন্দ্রিক, একটা সুসজ্জিত, সুসংগঠিত সমাজ ছিল, তার বর্ণনা আমরা পাই বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়। টলেমি তার জিওগ্রাফিয়াতে দেখিয়েছেন যে গাঙ্গে বলে একটি বন্দর রয়েছে, যেখান থেকে শয়ে শয়ে জাহাজ ইউরোপের বিভিন্ন প্রান্তে এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে যাচ্ছে। পরবর্তী সময়ে সেই গাঙ্গে বন্দরটিকে চন্দ্রকেতু কর বলে নির্ধারণ করা সম্ভব হয়েছে। অর্থাৎ লিটারারি এভিডেন্স প্রথম যদি আমরা ধরি, তাহলে দেখা যাচ্ছে যে আজ থেকে প্রায় ২,৫০-৩ হাজার বছর আগেও এই অঞ্চলেতে একটা আরবান সিভিলাইজেশন ছিল। এবার আসি আর্কিওলজিক্যাল রিসোর্স থেকে। 3টে জায়গায় খনন কার্য করেছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। একটা হচ্ছে চন্দ্রকেতুগড়, একটা হচ্ছে ক্লাইভ হাউস দমদমেতে, যে জায়গাটা আমাদের কাছারি বাড়ি ছিল এক সময়, এবং আরেকটি হচ্ছে একদম কলকাতার মধ্যবর্তী অঞ্চলেতে বেথুন কলেজে। এবং সেখান থেকে 7টা স্তর পাওয়া গেছে, কয়েকটা কঙ্কাল পাওয়া গেছে এবং অজস্র সিলস পাওয়া গেছে, যে সিলসগুলো পিরিয়ডাইজেশন হচ্ছে 2nd সেঞ্চুরি বিসি এবং পুষ্যামিত্র শুঙ্গার সময়, যে পুষ্যামিত্র শুঙ্গা অশোকের নাতি বৃহদ্রথকে হত্যা করে প্রথম ব্রাহ্মীণ ডাইনাস্টি ভারতবর্ষে সৃষ্টি করেছিলেন। অর্থাৎ দেখুন, এই যে ২,৫০-৩ হাজার বছরের পুরনো যে লিটারারি সোর্স এবং আর্কিওলজিক্যাল সোর্স কিন্তু মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে, এবং দু জায়গাতেই দেখা যাচ্ছে যে আরবান সিভিলাইজেশনের প্রমাণ আমরা পাচ্ছি। এবার দ্বিতীয় লিটারারি এভিডেন্সে আসি। ১৪৯৫ সালে বিপ্রদাস পিবলাইয়ের লেখা মনসা মঙ্গলায় প্রথম কলকাতার উল্লেখ পাচ্ছি আমরা। তারপর ১৫১০ সালের ৩রা জানুয়ারি গুরু নানক কালীক্ষেত্র দর্শনে এসেছিলেন কলকাতায়। তিনি 7 দিন প্রায় ছিলেন, এবং যে জায়গায় তিনি ছিলেন সেই জায়গাটা বর্তমানে বরাসিক সঙ্গত গুরুদ্বারা বড়বাজারে, যেটা গুরু তেগ বাহাদুর ওনার স্মৃতিতে তৈরি করে দিয়েছিলেন 1666-এ। এরপর ১৫৯৬ সালের আইনি আকবরীতে দেখা যাচ্ছে যে কলকাতা থেকে কত রেভিনিউ আকবরের ট্রেজারিতে জমা পড়ে তার হিসেব রয়েছে। অর্থাৎ একটা জায়গায় যদি সুসজ্জিত সুসংগঠিত একটা সমাজ ব্যবস্থা না থাকতে পারে, তাহলে সেখান থেকে নিশ্চয়ই রেভিনিউ জেনারেট হয় না, ব্যবসা বাণিজ্য হয় না। এরপর ১৬০৮ সালে লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায় জাহাঙ্গীরের কাছ থেকে দক্ষিণবঙ্গের 8খানি পরগনার নিষ্কট জায়গির পাচ্ছেন, হালিশহর থেকে দক্ষিণ ডায়মন্ড হারবার পর্যন্ত, এবং তার সঙ্গে পাচ্ছেন রায় চৌধুরী উপাধি, যার থেকে সাবর্ণ গোত্রীয় লক্ষ্মীকান্তের পরিবার সাবর্ণ রায়চৌধুরী পরিবার হিসেবে বঙ্গদেশে খ্যাত হলো।
লক্ষ্মীকান্ত প্রথমেই যেটা করলেন সেটা হচ্ছে তিনি একটি রাস্তা বানালেন হালিশহর থেকে কালীঘাট হয়ে বরিশা পর্যন্ত, যেটা প্যান কান্ট্রি রোড, যেটা প্রথম পাকা রাস্তা কলকাতার, যেটাকে পুরাতন রাস্তা বলা হয়েছে এবং ব্রিটিশ পিরিয়ডেতে পিলগ্রিমস রোড বলা হয়েছে। তিনি কপাস তুলো এবং জুটের অর্থাৎ দুটো ক্যাশ ক্রপ উনি এখানেতে প্রচলন করলেন। গোবিন্দপুর এবং সুতালুটি বন্দর থেকে আন্তর্জাতিক বিনিয়োগ হচ্ছে, আন্তর্জাতিক ভাবে ট্রেডিং চলছে সেখানেতে। প্রায় 1000 ইউরোপীয় বসবাস করতে লেগেছে তখন কলকাতার আশেপাশেতে, ডাচ, আর্মেনিয়ান এবং পর্তুগিজরা। 1630 সালে আর্মেনিয়ান চার্চে আমরা দেখতে পাই রেজা বিবির কবর রয়েছে। জোপাস চার্নক নামে যে মানুষটাকে নিয়ে মাতামাতি করা হয়েছে 24 আগস্টটাকে কলকাতার জন্মদিন, সেই মানুষটা কিন্তু এখনও জন্মায়নি। 1631 বা 32 সালে জোবাস চার্নক জন্মাচ্ছে এবং ম্যাড্রাসেতে বিনা টিকিটের যাত্রী হয়ে জাহাজ থেকে নামছে 1655-56 সালে। যাই হোক, তারপরেতে এক সময় গিয়ে কাজ করতে করতে পাটনার কুঠিয়াল হন উনি, এবং 1686-এ উনি হুগলি নদী দিয়ে এসে দেখেন যে এখানে ভলিউমিনাস বিজনেস করছে আর্মেনিয়ান, পর্তুগিজ, ডাচরা, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কিছু নেই। ফিরে চলে গেলেন। আবার 2 বছর বাদে এলেন 1688, এবার খেজুরি এবং এপাশে খিদিরপুরের কাছে কিছুক্ষণ অবতরণ করলেন, আবার ফিরে চলে গেলেন। এরপর উনি হুগলির কুঠিয়াল হলেন এবং কিছু নারী কেলেঙ্কারি, ভারতীয়দের ওপর অকথ্য অত্যাচার, এইসব করার জন্য মুঘলরা তার মৃত্যুদণ্ড জারি করেছে। তাকে হত্যা করবা বলে সব সৈন্যরা তাড়া করেছে। তারিখটা মনে করুন 24 আগস্ট 1690। দুপুরবেলায় কয়েকটা ছিপ নৌকোতে নিয়ে পরিকিময় করে জোপচার্নক 2-4 জনকে নিয়ে প্রাণ ভয় পালাতে শুরু করলেন এবং দক্ষিণেতে এসে দুপুর 3:20 ঝড় জল হচ্ছে, আগস্ট মাস, বর্ষাকাল, উনি নামলেন সুতালুটিতে। সেই সময় জমিদার হচ্ছে সাবর্ণ পরিবারের বিদ্যাধর রায়চৌধুরী। ওনার কাছে উনি পলিটিক্যাল অ্যাসাইলাম চাইলেন। বিদ্যাধর রায়চৌধুরী বলল ঠিক আছে, ট্যাক্স দেবে থাকো। সেই সময় জোবাস চার্নক বা জোব চার্নক সিফিলিস রোগে আক্রান্ত এবং সিফিলিস রোগীরা সূর্যের আলো সহ্য করতে পারে না। মাত্র 28 মাস বাদে জোবাস চার্নক 10ই জানুয়ারি 1693 সালে এই সিফিলিস রোগের থেকে মারা গেলেন। সেই সময় কলকাতায় 1000 ইউরোপীয় বসবাস করছে, বিশালভাবে ব্যবসা বাণিজ্য চলছে, পাকা রাস্তা, দুর্গাপুজো, বিভিন্ন অন্যান্য উৎসব, হাজারে হাজারে মানুষ বসবাস করছে। না, আমাদের জানা সেই মার্শিল্যান্ড কলকাতা নয়, এটা ছিল কলকাতা, সুতালুটি, গোবিন্দপুর, নিমতা বিরাটি, বরিশা, কালীক্ষেত্র, এই সমস্তগুলো ছিল বর্ধিষ্ণু জনপদ, কিন্তু গ্রাম নয়। বাঘ ভাল্লুক ঘুরে বেড়াতো না। এই সমস্তগুলো আমাদের মিথ্যা প্রচার করা হয়েছিল, মিথ্যাভাবে শেখানো হয়েছিল। এবারে ইতিহাসের পরবর্তী অধ্যায় আসি। জোপচার্নকের বর্মে মারিয়ার হাজব্যান্ড হচ্ছে চার্লস আয়ার। তিনি বিদ্যাধর রায়চৌধুরীকে এসে বললেন যে আমরা এখানেতে ফ্যাক্টরি করতে চাই, মানে কুঠিয়াল বানাতে চাই আর কি, ব্যবসা বাণিজ্য করতে চাই। তো বিদ্যাধর রায়চৌধুরী বললো খুব ভালো, অন্যান্যরা ইউরোপীয়রা করছে, তোমরাও করো, এখানকার লোকজনদেরই প্রসপারিটি বাড়বে, তাদের আরও রোজগারের সুযোগ বাড়বে। বললো না, আমাদের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির চার্টার অনুযায়ী মোনোপলি রাইটস চাই, অ্যান্ড ইউ হ্যাভ টু কিক আউট দ্য আদার ইউরোপিয়ানস ফ্রম হিয়ার। তো বিদ্যাধর রায়চৌধুরীর অনৈতিক দাবি বা আবদার মেনে নিলেন না, তিনি চার্লস আয়ারকে ফেরত পাঠিয়ে দিলেন। তো চার্লস আয়ার তো পছন্দ হলো না, তো দূত পাঠিয়ে ঔরঙ্গজেবের দরবারে কোনো একজন মন্ত্রী সন্ত্রীকে ধরে 16,000 টাকা নজরানা দিয়ে একটা ফরমান বার করিয়ে নিয়ে এলেন, যেখানে তিনি সকল জায়গিরদারদের নির্দেশ দিচ্ছেন যাতে ব্রিটিশদের হেল্প করা হয়। আবার ঔরঙ্গজেবের কানে যখন এই মিথ্যা ফরমানের কথা গেল, তিনি তৎক্ষণাৎ তার যে নাতি আজিম উসমান বাংলার সুবেদার, তাকে বললেন যে ওই ফরমান যেন সাবর্ণরা না মানে। এরপর হালিশহরে একটি গোপন বৈঠক হয় এবং ব্রিটিশদের একটি হোয়াইট ওয়াশ দেওয়ার ভাবনা হয় এবং সেই মতো একটি দলিল রচনা করা হয়, যেখানে বার্ষিক 1300 টাকার বিনিময় কলকাতা, সুতালুটি, গোবিন্দপুর এই 3টে জনপদের প্রজাস্বত্ব দেওয়া হবে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে, কিন্তু তাতে কোনো জমিদাররা সই করবে না। সই রয়েছে 2 জন নাবালকের এবং বাবা বেঁচে থাকতে বিদ্যাধর রায়চৌধুরীর ছেলে বা তাদের ভাইপোদের।
একজন 2 বছর বয়স, একজন 17 বছর বয়স, তাদের সই রয়েছে, প্রাণ এবং মনোহর দেব, অর্থাৎ ব্রিটিশদের একটা হোয়াইট ওয়াশ দেওয়া হলো। যাই হোক, সেই রকমই একটা অবৈধ দলিল চার্লস রায়ের হাতে তুলে দেওয়া হয় 10ই নভেম্বর 1698 সালে বরিশা আটচালায়। এবং 1757 সাল পর্যন্ত তারা কিন্তু 1300 টাকা বার্ষিক খাজনা দিয়ে গেছে, অর্থাৎ কলকাতা কোনোদিন বিক্রি হয়নি। মিথ্যা ইতিহাস আমাদের পড়ানো হয়েছিল, আমাদের শেখানো হয়েছিল। যাই হোক, এবার আলিবর্দী খান মারা গেলেন, তার মেয়ের ঘরের পুত্র সিরাজ হলেন নবাব। সিরাজ বোথ ফ্রেঞ্চ এবং ব্রিটিশদের বললেন তোমরা ফর্টিফিকেশন করবে না। চন্দননগরেতে ফর্টিফিকেশন ফ্রেঞ্চরা বন্ধ করে দিল, ব্রিটিশরা বন্ধ করলো না। এই সময় এখন যেখানে জিপিও সেখানেতে ফর্টিফিকেশন করতে লাগলো। সিরাজ রেগে গেলেন, সৈন্য সামন্ত নিয়ে এলেন, সব এই ফর্টিফিকেশন ধ্বংস করে দিলেন। ব্ল্যাক হোলের গল্প তৈরি হলো, আলীনগর নামকরণ হলো, উনি ফিরে চলে গেলেন। এবার রবার্ট ক্লাইভ এলেন ম্যাড্রাস থেকে। এইবার নবকৃষ্ণদেব, যিনি ওয়ারেন হেস্টিংসকে পার্সিয়ান শেখাতেন, সেই থেকে ব্রিটিশদের সঙ্গে তার সখ্যতা, তিনি, জগৎ শেঠ, উমিচাঁদ, কৃষ্ণচন্দ্র রায়, এরা সবাই মিলে গোলটেবিল বৈঠকে বসে রবার্ট ক্লাইভের মাথায় ঢোকালেন যে তোমাকে সিরাজকে হটাতে হবে, তুমি বাংলা সুবাকে দখল করো, তাহলেই সারা ভারতবর্ষ তুমি দখল করতে পারবে, এখান থেকে যা টাকা পয়সা পাবে, কারণ দিস ইজ দ্য মোস্ট রিচেস্ট প্রভিন্স অফ ইন্ডিয়া। এই বদবুদ্ধিটা দিলেন নবকৃষ্ণদেব। ভারতবর্ষের যদি সব থেকে বড় দেশদ্রোহী কেউ থেকে থাকেন, তার নাম হচ্ছে রাজা নবকৃষ্ণদেব, যিনি ইংরেজদের সাহায্য করে ভারতবর্ষকে পরাধীন করতে ব্রিটিশদের সব থেকে বেশি সাহায্য করেছেন। এবং আমি বলবো, যতজন স্বাধীনতা সংগ্রামী দেশের জন্য প্রাণ দিয়েছেন, সেটা ক্ষুদিরাম হোক, ভগৎ সিং হোক, বা আরও যারা হাজারে হাজারে মানুষ, সূর্য সেন, যতীন দাস, যারা যারা প্রাণ দিয়েছেন, প্রীতিলতা ওয়াদেকার, এই সকলের মৃত্যুর জন্য দায় এই একমাত্র নবকৃষ্ণদেব, জগৎ শেঠ, উমিচাঁদ, কৃষ্ণচন্দ্র রায়, এই মানুষগুলো। তো যাই হোক, সেই মতন এবার টোপ দেওয়া হলো মির্জাফর শৌকত জাং ঘাসটি বেগমকে। যুদ্ধ হলো 23শে জুন 1757 সালে। তার কিছুদিন বাদে সিরাজকে হত্যা করলেন মিরান। বাংলার ট্রেজারি লুট হলো, 12খানা স্বর্ণালঙ্কার ভর্তি নৌকো নাকি নিয়ে এসে নবকৃষ্ণদেব সোহাবাজার রাজবাড়ি তৈরি করলেন। এবং সেখানেতে অনেক গল্প রয়েছে। রবার্ট ক্লাইভ নাকি সে দুর্গাপুজো উদ্বোধন করলেন, নিকি নাচ দেখাতে এলো, এরকম অনেক গল্প রয়েছে। গরুর মাংস এসছে, অনেক কিছু গল্প রয়েছে। সেই পরিবারের নাতি হচ্ছে রাধাকান্ত দেব, যিনি ডিরোজিওকে জুতোর মালা পরিয়েছিলেন, রামমোহনকে খড়ম মেরে মাথা ফাটিয়ে দিয়েছিলেন, বিদ্যাসাগরকে চরমভাবে হেনস্থা করেছিলেন, যাতে সতীদাহ এবং বিধবা বিবাহ প্রচলন না হয় তার প্রচেষ্টা করেছিলেন। এই পরিবারই 24শে আগস্ট কলকাতার জন্মদিন বা যোগচান্নক কলকাতা প্রতিষ্ঠাতা এই গল্পটা রটালো এবং পেড হিস্টোরিয়ান, পেড রাইটারদের দিয়ে লেখানো হলো, সো দ্যাট ইন্ডিয়ান হিস্ট্রিটাকে মুছে দিয়ে দ্য ব্রিটিশ হিস্ট্রিকে এবং একটি মানুষকে সামনে রেখে, একটা অসৎ লম্পট যোগচান্নককে সামনে রেখে সেখানটা কলকাতার প্রতিষ্ঠাতা বানানো হলো। 300 বছর পালন করা হলো, হই হুল্লোড় শুরু হলো। সেখান থেকেই সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদ এবং 9 জন কলকাতার বিশিষ্ট বুদ্ধিজীবী মিলে আমরা কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করি 2001 সালে। যে মামলায় 5 জন ইতিহাসবিদকে নিয়ে কমিশন বসে, ডক্টর নিমাই সদন বসু, অরুণ দাশগুপ্ত, সুশীল চৌধুরী, প্রদীপ সিনহা এবং বরুণ দেকে নিয়ে। এবং 16ই মে 2003 সালে মাননীয় চিফ জাস্টিসের ডিভিশন বেঞ্চ অশোক কুমার মাথুর এবং জয়ন্ত বিশ্বাস সেই বিশ্ববিখ্যাত রায় দেন, ঐতিহাসিক রায় দেন যে 24শে আগস্ট কলকাতার জন্মদিন নয়, আর যোগচান্নককেও কলকাতার প্রতিষ্ঠাতা বলা যায় না। পৃথিবীর ইতিহাসে এই একমাত্র ঘটনা যেখানে শহরের ইতিহাস বদলে যায় কোর্টের রায়তে। এবং কোন শহর? যেটাকে বলা হতো দ্য সেকেন্ড ক্যাপিটাল অফ দ্য ব্রিটিশ এম্পায়ার। এই কলকাতা গড়ে উঠেছে বাঙালির কৃষ্টিতে, বাঙালির কল্পনায়। এই জায়গায় যে মানুষটা 3000 বছর ধরে বসবাস করেছে, তাদের কৃষ্টির মাধ্যমে, তাদের ব্যবসা বাণিজ্যের মাধ্যমে, সমস্ত কলকাতাবাসীদের যে সমবেত প্রয়াস, তার মাধ্যমেই তৈরি হয়েছে এই আমাদের প্রিয় শহর কলকাতা। না, যোগচান্নক নামে কোনো ইংরেজের জাদুদণ্ডে এই কলকাতা তৈরি হয়নি। যোগচান্নক জন্মাবার আগে এখানে 1000 ইউরোপীয় বসবাস করছে। দ্য ব্রিটিশ ওয়ার দ্য 4th ইউরোপিয়ান কমিউনিটি টু কাম হিয়ার। তাহলে
একটাই কি প্রশ্ন আমাদের মনে জাগে না, কিভাবে আমরা এতদিন ধরে একটা মিথ্যা ইতিহাসকে আমরা সম্বল করে আমরা যোগচান্নককে আমরা কলকাতার প্রতিষ্ঠাতা বলেছি, 24শে আগস্টে আমরা কলকাতার জন্মদিন বলেছি। না, আসুন, সত্য ইতিহাস আমাদের সামনে উঠে এসেছে। আমরা সত্য ইতিহাসকে সম্বল করে আমাদের মাথায়, ব্রিটিশরা নাকি আমাদের সভ্য করেছে, এই যে মহা কলঙ্ক আমাদের মাথায় তৈরি করে দেওয়া হয়েছিল, তার থেকে আমরা আজকে মুক্তি পেয়েছি। আসুন আমরা সকলে মিলে, সকল কলকাতাবাসী মিলে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা বলি, কলকাতা তুমি ছিলে, তুমি আছো, তুমি থাকবে। কলকাতা তুমি ইংরেজের শহর নও, কলকাতা তুমি ভারতীয়দের হাতে, বাঙালিদের কৃষ্টিতে, বাঙালিদের কল্পনায় তৈরি তুমি। তাই কলকাতা, আমরা তোমাকে অনেক ভালোবাসি। নমস্কার।